নমস্কার। মোটামুটিভাবে আগে কখনো ভাবিনি যে ইউটিউব অ্যাকাউন্ট করব বা ইউটিউবে কোনো রকম কিছু বলবো। বিষয়টা হলো এরকম যে যে এমব্লেমটা দেখা যায় আমার 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 অ্যাকাউন্টে, ওটা লেখা আছে ঢাল তলোয়ার। এটা একটি লিটল ম্যাগাজিন, তার এমব্লেম। এই লিটল ম্যাগাজিনটার সম্পাদক আমি নিজেই। এটি একটি বাংলা লিটল ম্যাগাজিন, বছরে একবার প্রকাশিত হয়। এর সম্পাদনার দায় আমার, এর অর্থনৈতিক যে খরচ তারও দায় সম্পূর্ণ আমার, এবং কখনো কখনো আমি কারো কারো কাছে হাত পেতে চালাই। লিটল ম্যাক আমি অনেকবার পড়েছি এবং অনেকবার ডুবে গেছি। বিভিন্ন নাম দিয়ে আমি বাংলা সাহিত্যর পত্রিকার লিটল ম্যাগাজিন করার চেষ্টা করেছি। আসলে লিটল ম্যাগাজিন বাঙালির কাছে একটা আলাদা ধরনের একটা ইমপ্রেশন তৈরি করে রেখেছে বহুদিন ধরে। আমি যখন ছোট, বা আপনারা যখন সবাই ছোট ছিলেন, যখন আমরা স্কুলে পড়াশোনা করেছি, প্রত্যেকটি স্কুলেই এই একটা দেয়াল ম্যাগাজিন করার কথাবার্তা আমাদের টিচাররা আমাদেরকে শুনিয়েছে। এই থেকে কিন্তু একটা ম্যাগাজিন করার ঝোঁক এই স্টুডেন্টদের মধ্যে টিচাররা কিন্তু ইনসিস্ট করে দেয়। এখন সেটা করে কিনা আমি বলতে পারবো না, তবে আমাদের ছোটবেলায় এই একটা লিটল ম্যাক করার জন্য টিচাররা তারাই লিটল ম্যাকটা করার কথা বলতো। কোনো কোনো সময় স্কুলের পক্ষ থেকেও ম্যাগাজিন প্রকাশ পেত। সেটা প্রকাশ পাক না পাক, সেক্ষেত্রে আবার একটা ব্যয়ের ব্যাপার ছিল, সেক্ষেত্রে একটা চাঁদার ব্যাপার ছিল। কিন্তু এই যে একটা ওয়াল ম্যাগাজিন করা, এইটা করার ব্যাপারে কিন্তু টিচাররা ভীষণভাবে কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করেছে। সে দেখেছি দুজন বা তিনজন টিচার, সেই টিচার সে বড় পেপার তৈরি করে সেই পেপারের উপরে কিভাবে পেন্সিল দিয়ে তার জন্য রুম তৈরি করে, স্পেস তৈরি করে করে আমাদের কারো কারো লেখা, সেই লেখা আমরা জমা দিতাম এবং সেই লেখাকে তিনি আবার ঠিকঠাক করতেন। হ্যাঁ, এবং আবার কাউকে বলতেন যে তুমি লিখতে পারো না, কি হয়েছে, তুমি কিছু 10টা কুইজের কোশ্চেন নিয়ে আসবে। কাউকে বলতো যে তুই দীঘায় বেড়াতে গেছিস না, তো দীঘায় কীরকম ঘুরলি সেটা নিয়ে কিছুটা লিখে আনবি। কাউকে বলতো তুমি ছড়া লেখা, ছড়ার তখন কি নিয়ম না নিয়ম সেসব তো আমরা কিছু বুঝতাম না, কিন্তু ছড়া কথা বলাতে আমরা বাড়িতে গিয়ে সেই ছড়া নিয়ে কথাবার্তা বলা, বাড়ির বড়রা সেই নিয়ে। আচ্ছা, এবার এমনও হয়েছে যে ধরা যাক আমার একটা দাদা, মাস্তুতো দাদা বা পিস্তুতো দাদা, সে আবার একটু লিখে টেখে, দাদা আমাকে একটু লিখে দে, দাদা আমাকে একটু লিখে দে। এবার দাদা লিখে দিয়েছে, সেইটা এনে নিজের নামে দিয়ে দেওয়া, সেটাকে বাবা পত্রিকায় লিখে দিয়েছে। এবং সেটা আমাদের মধ্যে যে টিচারের হ্যান্ডরাইটিং খুব ভালো, সেই টিচার কত সুন্দর করে সেটাকে ডেকোরেট করেছেন, ওই ম্যাগাজিনটাকে ডেকোরেট করেছেন, করে সেটাকে সুন্দর করে তার মধ্যে তার হ্যান্ডরাইটিংটি বিভিন্ন কালারের
পেন পেন্সিল ইউজ করেছেন, করে ওই লিটল ম্যাকটার একটা নাম দিয়েছেন। সেই নাম নিয়েও কত নিজেদের মধ্যে কত স্যারের সাথে তখন তখন মনে হতো ওই তখন কোন ক্লাসে পড়ি, ধরুন 6-7-এ পড়ার সময়তে তখন হঠাৎ করে মনে হতো টিচার খুব বন্ধু হয়ে গেল, টিচারকে অতটা ভয় লাগছে না, টিচারের সাথে ওপেন হার্ট কথা বলা যাচ্ছে, এবং টিচার সেটা ঠিকঠাক করে একটা নাম ঠাম দিয়ে তারপরে দেখা যেত যে আমাদের স্কুলের মধ্যে একটা একটা বড় একটা বোর্ড আছে, বোর্ডের মধ্যে নোটিশ আসতো, নোটিশ লাগিয়ে দেওয়া হতো, আর বোর্ডটার ওপরে একটা নেট দিয়ে তার একটা একটা ডোর মতো করা থাকতো, তার মধ্যে লাগিয়ে দেওয়া হলো, এবং সেটা ঝুলবে, 1 মাস ঝুলবে, আবার 1 মাস পরে নতুন লেখা ইত্যাদি আসতো। এই যে মজাটা, সেটা কখনো 1 মাসে হতো, কখনো 2 মাসে হতো, ইত্যাদি হতো। ছুটির আগে আগে স্যাররা বলতেন যে স্কুল খুললে পরেই কিন্তু নতুন লেখা জমা দেবে, এটা একটা ব্যাপার ছিল। এবং এই নিয়ে মনে আছে আমাদের রেক্টর বা হেডমাস্টার বা প্রিন্সিপাল স্যার যখন আসতেন তিনিও বলতেন, তোমাদের তো এই নিয়ে খুব হইচই হচ্ছে, পড়াশোনা হচ্ছে ঠিক মতো হয়েছে ইত্যাদি বলতেন। তা আমরা খুব মজা পেতাম। সবাই যে এই লিটল ম্যাক করতাম তা না, কিন্তু যে ফুটবল খেলতো সে লিটল ম্যাক হয়তো করতো না, কিন্তু সেও লিটল ম্যাকের খবরাখবর রাখতো। এই নিয়ে খুব হতো আমাদের মধ্যে। তার মানে কি, আমাদের ওই বয়স থেকে আমরা না একটা এই লিটল ম্যাগাজিন ব্যাপারটা আমাদের মধ্যে খুব কাজ করতো, লিটল ম্যাগাজিন। আচ্ছা, তারপরে দেখুন, তারপরে আমরা দেখলাম যে আমাদের পাড়ার ক্লাবের ওখানেও কিন্তু ক্লাবেও দেখা যেত সরস্বতী পুজোর সময়তে, সেখানেও একটা ওয়াল ম্যাগাজিনের মতো হতো। আমি থাকতাম শোভাবাজার স্ট্রিটে, শোভাবাজার স্ট্রিটে ওখানে বলরাম মজুমদার স্ট্রিটে। তা আমাদের বলরাম মজুমদার স্ট্রিট যেটা, সেটা শোভাবাজার অঞ্চলে, এবং বলরাম মজুমদার স্ট্রিটে ঢোকার মুখে, মানে আমাদের গলিতে ঢোকার মুখে সব লোক লাইন দিয়ে ডান দিকে বাঁ দিকে দাঁড়িয়ে তারা ইউরিন করত। সে এক বিভৎস দৃশ্য। সবাই একদম, মানে যত লোকের ইউরিন করার ইচ্ছা হয় তারা সবাই এসে বলরাম মজুমদার স্ট্রিটের ভেতরে ঢুকে সব লাইন দিয়ে দাঁড়িয়ে যেত সব। মানে আমাদের বাড়ি থেকে বেরোতাম যখন দেখতাম, আসলে আমাদের বাড়িটাই আবার 1 নম্বর। আমাদের বাড়ি থেকে বেরোলে পরে একেবারে সোয়াজ স্ট্রিট অবধি যাওয়ার পথটাতে বাদিকে কোনো বাড়ির গেট নেই, পুরোই ওয়াল। আর এই ওয়ালটাতে একেবারে শুরু হয়ে যেত, ওখানে মেয়েরা মহিলারা নাক চাপা দিয়ে হাঁটতো, কত কথা বলতো ইত্যাদি। পরে আমাদের মনে আছে যে আমাদের আমি ছোটোবেলা শিশু পাঠশালা পড়তাম, ওই গলির ভেতরে একটি স্কুল, এবং ওই শিশু পাঠশালারই আমাদের যে টিচার, সে কী করলো, সে একটা বুদ্ধি তৈরি করলো। সে আর কি ওইখানে মেক নো নয়েসেন্স বলে লিখে টিখে, ওসব লিখে হয় না এখন, যেমন অনেকে কালী শিব এসবের ছবি এসবের মানে কিছুটা মূর্তি বা কিছু প্লাস্টার, সেগুলো তাদের বাড়ি এসে লাগায়, তাও লোকে করে ফেলে। যেমন পানের পিক ফেলে বলে ব্যাংকে আমি দেখেছি, ব্যাংকের সিঁড়িতে ক্রসিংয়ের ওখানটাতে দেবতাদের ছবি লাগিয়ে দেয়, দূর তার পাশ দিয়েই করে দেয়, লোকে পানের পিক ফেলে দেয়। তো এইসব নিয়ে ওইটা বন্ধ করার তাগিদ অনুভব করলো। কিন্তু সেইখানে একটা আমার মনে আছে, সেইখানে স্যার একটা বুদ্ধি দিল, একটা বড় করে বক্স করে লিটল ম্যাগাজিন করা। এবং আমাদের সেই লিটল ম্যাগাজিনটা হওয়ার পরে কিন্তু হাস্যকর ব্যাপার বা রহস্যময় ব্যাপার, যে ওখানে একটা লিটল ম্যাগাজিন লাগাবার পরে মানুষ ওখানে ইউরিন করা থেকে দাঁড়িয়ে গেল, এবং অনেকে আলোচনা করতে লাগলো, অনেকে বলতে লাগলো, ওখানকার দোকানদাররা বলতে লাগলো, হ্যাঁ আমার ডায়াবেটিস আছে, আমি কোথায় যাব ইত্যাদি। এবং তখন কী হলো, 9 নম্বর ওয়ার্ড থেকে এটা, ওখানকার কর্পোরেশন থেকে আলাদা একটা জায়গায় পরপর 2টো ইউরিনাল করে দেওয়া হলো ইট ঠিক দিয়ে। আর আমরা ওইখানটাতে একটা লিটল ম্যাগাজিন বড় করে করলাম, এবং সে বেশ বড় করে, মানে তার 4টে পেপার দিয়ে বড় করে লিখে করলাম। এবং অচিরেই ওই ইউরিনটা, ওখানে যে ইউরিনালে ইউরিন করতেলো, অচিরেই কিন্তু ওটা আস্তে আস্তে বন্ধ হতে লাগলো।
এবং এখন আপনারা বড় আনন্দ স্ট্রিটে ঢুকলে দেখবেন ওখানে কেউ ঋণ করে না। আমি গেলে পরে কখনো কদাচিৎ যদি যাই, এখন আমি মফস্বল শহরে থাকি, তা এখন যদি কদাচিৎ যাই কখনো, তখন আমি ওই আশেপাশের লোককে জিজ্ঞেস বলে না এখন আর কেউ এখানে করে। এখন মানুষের এইসব ব্যাপারগুলো থেকে কনসাসনেস অনেক বেড়েছে। এখন কলকাতার রাস্তায় ইউজের ব্যাপার এসে গেছে, পে করে তারা টয়লেট ব্যবহার করছে। তো ফলে মানুষ এখন আর এগুলো করছে না। কিন্তু লিটল ম্যাগাজিনটাও নেই। লিটল ম্যাগাজিন ছোটোবেলায় যেভাবে হতো, বা ছোটোবেলায় যেভাবে লিটল ম্যাগাজিন নিয়ে কাজ করেছি, এখনও পর্যন্ত বাঙালিদের মধ্যে কিন্তু, আমি জানি না ভারতবর্ষের অন্যান্য ভাষাভাষী তাদের মধ্যে কীরকমভাবে, তাদের তো লিটল ম্যাগাজিন রয়েছে, এবং তাদের মধ্যে কীভাবে লিটল ম্যাগাজিন কীভাবে তাদেরকে ইন্সপায়ার করে সেটা আমি জানি না, বলতে পারবো না, আমার সে অভিজ্ঞতা নেই। কিন্তু বাঙালির অভিজ্ঞতাটা বুঝি। বাঙালির লিটল ম্যাগাজিনের সাথে এভাবে পরিচয় হয়, এবং বাঙালির যত বড় বড় রাইটার কবি আছেন তারা লিটল ম্যাগের প্রথম দিকে একটু হলেও লিটল ম্যাগের দিকে তারা লেখালেখি করার কথা করেছে। তবে কেউ কেউ বলে যে লিটল ম্যাগাজিন নাকি বাংলার কবি লেখকদের আতুর ঘর। হ্যাঁ, এই শব্দটা তারা বোঝাতে চায়। আতুর ঘর মানে এখান থেকে তারা তারা লেখালেখি করেন, এখান থেকে তারা বড় হয়, এবং বড় হওয়ার পর আর লিটল ম্যাগাজিনকে তারা মনে রাখে না। হ্যাঁ, অনেক কবি লেখকদের মধ্যে এ ধরনের মানসিকতাও থাকে, কিন্তু আমিও বেশ কিছু কবি লেখককে দেখেছি বাংলা সাহিত্যে, তারা লিটল ম্যাগাজিনেরই কবি, তারা লিটল ম্যাগাজিনেরই লিটল ম্যাগাজিনেরই সাহিত্যিক, তারা লিটল ম্যাগাজিনে পড়ে থাকতে ভালোবাসেন। তাদের লেখাও কিন্তু বড় জায়গায় প্রকাশ পেয়েছে, তারা সম্মানিত হয়েছেন, কিন্তু তারা আজও লিটল ম্যাগাজিনকে ভালোবাসেন। তারা ভালোবাসেন বলেই, তারা আজও লিটল ম্যাগাজিনে লেখেন বলেই আমাদের বুক ফেয়ারে অত বড় একটি জায়গা নিয়ে লিটল ম্যাগাজিনের জন্য আলাদা করে নির্দিষ্ট জায়গা থাকে। প্রচুর লিটল ম্যাগাজিন সেখানে তাদের পত্রিকা ছাপায়, এবং যারা বিখ্যাত হয়ে উঠেছেন তারাও লিটল ম্যাগাজিনে আসেন, এবং তাদের অনেকে লিটল ম্যাগাজিনের কবি। একটা সময় ছিল যখন লিটল ম্যাগাজিন নিয়ে তারা আন্দোলন করেছেন, যেসব কবি দেবদাস আচার্য কথা বলতে হয়, তুষার রায়ের কথা বলতে হয়, এবং অবশ্যই মৃদুল দাশগুপ্তের কথা বলতে হয়। এরা আজও পর্যন্ত কিন্তু, বিশেষ করে মৃদুল দাশগুপ্ত, আজও পর্যন্ত কিন্তু মৃদুল দাশগুপ্তকে আমরা সরাসরি বলবো লিটল ম্যাগাজিনের কবি। তিনি লিটল ম্যাগাজিনেই সারাটা জীবন লিটল ম্যাগাজিনের সাথেই তিনি নিজেকে ব্যপ্ত রাখলেন, সেখানেই সব কাজ করলেন তিনি। তা আজকে এইটা বললাম এই কারণে যে উপরের ঢাল তলোয়ারটা, সেটা হচ্ছে আমি যে পত্রিকাটি করি সেই পত্রিকা আর কি। এবং আমার এই পত্রিকাতেও মানে সরাসরি না হলেও বিশিষ্ট কবিতা, বিশেষ করে ধন্যবাদ রয়েছে, আমি করি এবং চেষ্টা করি যাতে মানুষ যারা লেখালেখি করতে ভালোবাসেন তারা আমাদের সাথে যুক্ত হতে চাইবেন। তা যাই হোক, যদি আপনাদের ভালো লাগে এবার সাবস্ক্রাইব করবেন। পরে আরও অনেক বিষয় নিয়ে আমি ধীরে ধীরে বলার চেষ্টা করব। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।